শুরু করি রাসূল। এই কাহিনীটা হচ্ছে বিনয়ের কাহিনী। বিনয় ও ইউনিভার্সিটিতে পড়ে এখন, বাট যে কাহিনীটা যখন তখন সে কলেজে পড়তো আর কি, সে সময়কার কাহিনী। আচ্ছা। তো বিনয় কিছুটা ডানপিটে টাইপের ছিল। বাসায় সবসময় তার নালিশ আসতো বিভিন্ন দুষ্টুমির জন্য, আমাকে বকা দিছে এই সেই হ্যান্তার, ভাই অনেক ব্যাপার স্যাপার, এই কারণে মন খারাপ হয়েছে। এটা তো স্বাভাবিক না। তো ওকে লোকটা বলতেছে যে ছোটখাটো ব্যাপারে মন খারাপ করলে কেমনে হবে ভাই, এখানে তো মানুষের তো কত দুঃখ থাকে, কত কষ্ট থাকে, আমিও তো অনেক কষ্ট নিয়ে বাস করি, আপনার মতো তো মন খারাপ করি না। তো বলতেছে যে আপনার হয়তো মন শক্ত, আপনি আমার থেকে অনেক স্ট্রং মনের মানুষ, আপনাদের জন্য মন খারাপ হয় না, আমার মনটা নরম, বা আমি এগুলো সহ্য করতে পারি না। তো লোকটা তাকে বলতেছে যে তো ভাই, তো বলতেছে এখানকার প্রভাবশালী লোক এই কিভাবে সম্ভব, এটা তো আপনার অনেকদিন আগের ঘটনা, আগের এখনকার দিনে এই ধরনের কিছু ঘটে না। তো বলতেছে আপনাকে কে বলছে যে এখানে এত কিছু ঘটে না, এখানে এটা অনেক পুরানো ঘটনাই বলছি আপনাকে আমি, মানে রিসেন্ট টাইমের ঘটনা বলছি না। আপনি পুরান ঘটনা বলতেছেন, আপনি তো যে এখানে যে আপনার গাছটার গড়ায় বসেছিলেন ওখানে আমাকে বেদম পিটায় বেঁধে রাখে এবং আমি পরদিন এখান থেকে বেরিয়ে যাই, যে এই জিনিসগুলো নালিশ করি আরো মানুষের কাছে, এবং আমাকে একসময় ধরে এনে এই গাছের গোড়ায় নিয়ে আসে, এসে রাতের বেলা আমাকে ডিক্যাপিটেট মানে আমার গলা কেটে ফেলে। এটা সে ও থতমত হয়ে যায় যে এইবার মানে গলা কেটে ফেলে, মানে আপনার গলা কেটে ফেলে, আপনি কি বলেন, আপনি সুস্থ মানুষ দাঁড়ায় আছেন, বলে আমি যে আছি এটা আপনাকে কে বলছে, আমি কি আছি আপনার মনে হয়, আমি কিন্তু আমার একটা অংশ আছে। চোর বলে চিৎকার দিল। চিৎকার শুনে পাড়া প্রতিবেশী, জ্যাঠা, চাচা সবাই আসলো, কিন্তু অনেকক্ষণ খোঁজার পরেও চোরের কোনো অস্তিত্ব পাওয়া গেল না। সবাই আমাকে দোষারোপ করে যে যার ঘরে চলে যায়। এদিকে আমার ফ্যামিলির সাথে একটা সমস্যা চলছিল, বলতে ভুলে গিয়েছিলাম 2-3 মাস আগে আমার আপুর বিয়ে হয়, কিন্তু আপু এই বিয়েতে রাজি ছিলেন না, কারণ হয়তোবা বয়স কম ছিল, ক্লাস 9-এ পড়তো। কিন্তু ফ্যামিলি থেকে এক প্রকার জোর করে বিয়েটা দেয়া হয়। আপু মেনেও নেয়। সবকিছু ভালো চলছিল, কিন্তু ওই ঘটনার পর থেকে যেন সবকিছু উল্টাপাল্টা হয়ে যায়। আপু আর শ্বশুর বাড়ি যাবেই না। জোর জবরদস্তি করতে চাইলে বলে আমি সুইসাইড করব। পরে ছেলে পক্ষ থেকে বলা হয় কিছুদিন চুপচাপ আপুকে বুঝাতে রেখে দিতে। এরপর কিছুদিন পর আব্বু আসলো বিদেশ থেকে, আব্বু অনেক বুঝালো, কিন্তু কোনো লাভ হলো না। এর কিছুদিন পর আমার জ্যাঠা একজন মৌলবীকে নিয়ে আসলেন, যিনি কিনা নিজের ওপর জিন আনতেন এবং জিনের সাথে সম্পর্ক ছিল তার আলো সব বন্ধ থাকবে, জিন সালাম দিলে আমরা যেন জোরে সালামের জবাব দেই। 3 গ্লাসের পানিতে কিছু একটা পড়ে রাখলেন তিনি গ্লাসের পানিতে কিছু একটা পড়ে রাখলেন এবং বললেন জিন চলে যাবার পর এই গ্লাস থেকে যেন ওনার পা মুখে পানি ছিটিয়ে দেয়া হয়। সময় তখন ঠিক 12টা। আমরা অনেক আগে থেকেই খাবার দাবার সেরে 12টার বাজার অপেক্ষা করছিলাম। হুজুর এক রুমে, আর আমরা সবাই, আম্মি, আম্মু, আব্বু, জ্যাঠা, ছোট চাচা আর আপুকে জ্যাঠার পাশেই বসতে বলেছিলেন হুজুর, আর জিনের সাথে সব সমস্যার কথা বলতে বলেছিলেন জ্যাঠাকে। হঠাৎ হুজুর বললেন ঘরের সব লাইট বন্ধ করতে এবং আমরা আমাদের প্রস্তুত হতে। যেমন কথা তেমন কাজ। বন্ধ করার সাথে সাথেই হুজুর কোরআন শরীফের একটা আয়াত পড়তে শুরু করলেন। আয়াতটা হয়তোবা 30 সেকেন্ডের আয়াত ছিল, থেকে আরেক রুমে যাচ্ছে বোঝা যাচ্ছিল। এমন সময় 2 মিনিটের মতো সময় হঠাৎ তিনি আবার সালাম দিয়ে বললেন তাবিজ কোথায় আছে, পাওয়া গেছে। এই বোং সেটা মেয়েটার বালিশের মধ্যে। তিনি আরো বললেন যে এই কাজটা একজন খারাপ জিনের মাধ্যমে করা হয়েছে, আর এখন থেকে আপনার মেয়ের সাথে আর কোনো সমস্যা হবে না। আমরা ওনাকে ধন্যবাদ জানাই। উনি চলে যাবার ঠিক আগ মুহূর্তে বলেন যে এই কাজে আপনাদের মেয়েরও হাত আছে এবং ভবিষ্যতে অনেক বড় ক্ষতি হতে পারে। এই বলে উনি সালাম দিয়ে চলে যান। আমরাও শব্দ পাই হুজুর খাট থেকে দূরে ছিটকে গিয়ে পড়েছেন এবং যথারীতি আগের মতো গ্লাস থেকে হুজুরকে পানি ছিটিয়ে জ্ঞান ফেরানো হয়। আব্বু গিয়ে আপুর বালিশ ছুরি দিয়ে কেটে ফেলেন এবং এর মধ্যে তাবিজ পান। তাবিজের ভেতর একটা কাগজ ছিল যেখানে কিছু লেখা ছিল এবং মোম দিয়ে মুখটা বন্ধ করা ছিল। চুলের কথা যখন আপুকে জিজ্ঞাসা করা হলো, প্রথমে বলতে না চাইলেও পরে আপু স্বীকার করলেন যে বিয়ের 2 দিন আগে চুলটা উনি নিজেই দিয়েছেন। যাই হোক, এরপর আর কোনো সমস্যা হয়নি। আপুর সাথে রিলেশন ছিল, সে ও বিয়ের পরে বিদেশ চলে গেছে। এভাবে কয়েক বছর কেটে গেল এবং এর মধ্যে আমার ভাগ্নিও হলো। আপুর হাজবেন্ড ছিল প্রবাসী। 2 বছর পর
পরপর 3 মাসের ছুটিতে দেশে আসতেন। তেমনি একবার ভাগ্নির বয়স তখন 1.5 বছর, দুলাভাই ছুটিতে আসতেন, মেয়েকে অনেক ভালোবাসতেন। তখন সময়টা ছিল গরমের, যেহেতু গ্রামে গরমের সময় ইলেকট্রিসিটি একেবারে তখন থাকতো না, গরমে ঘুমাতে পারছিলেন না, তাই তিনি একটা জেনারেটর কিনে আনলেন এবং উনি জেনারেটরের কাজ করতেন দেশের বাইরে, তাই কানেকশনের জন্য আলাদা ইলেকট্রিশিয়ান যায়নি। দিনটা মঙ্গলবার, আমি পড়ছি, হঠাৎ আম্মুর কান্নার আওয়াজ শুনতে পেলাম। কাছে গিয়ে রেডিও ফুড থেকে আল্লাহ হাফেজ। যাই হোক, আমরা অবশ্যই এই ঘটনার যে পার্টটা সেটা যে বাল্যবিবাহের বিপক্ষে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই যে তাবিজের যে ব্যাপারটা, সেই ব্যাপারটা পড়ার জন্য আমরা এই ঘটনাটা আপনাদের সামনে উপস্থাপন করলাম এবং মানুষকে কতদূর পর্যন্ত নিয়ে যেতে পারে যে ব্ল্যাক ম্যাজিক বা যে তাবিজ কবজ, এটাকে মানুষজনকে আত্মহত্যাতেও প্রণোদিত করতে পারে বা আত্মহত্যার ব্যাপারে ওইদিকেও নিয়ে যেতে পারে। সেই ব্যাপারটা খুব ইন্টারেস্টিং ছিল এখানে এবং ফাইনালি পরিবারের এই ঘটনাটা সমাপ্তি ঘটে, খুবই কষ্টকর একটা সমাপ্তি, যেখানে আমরা একজন মানুষ যে যিনি ঘটনা পাঠিয়েছেন তার দুলাভাই, তাকে প্রাণ দিতে হয়। তো যাই হোক, আমরা এটাই ছিল ঘটনা আমাদের এখনকার মতন। আমরা পরবর্তীতে ডক্টর আলিফের ঘটনা যাব, তার একটা ছোট্ট বিরতি নিয়ে আসবো এবং বিরতির পরে ডক্টর আলিফের ঘটনা নিয়ে ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড ফর ইউ40 88 FM and U40. Bhoot FM. The night comes alive with Gramophone. রাইট, আমরা আছি ভূত এফএমে এবং আপনারা সবাই আছেন দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামীণফোন। আমরা সবাই জানি এবং থ্যাংক ইউ গ্রামীণফোন আমাদের সঙ্গে থাকার জন্য। আশরাফুল মাহমুদ অ্যাশ আমাদের লিখেছে যে অনেক ভয়ঙ্কর ছিল ইমেইলটা। আমাদের সঙ্গে আছেন ফজলে রাব্বি ফরাজি এবং আমাদের পাশে ছিলেন তিনি এবং থাকবেন, সেটাই তিনি লিখেছেন। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি সারোয়ার হোসেন এবং তিনি বলছেন যে দুটো ঘটনাই ভালো লেগেছে, আশা করি বাকিগুলো ভালো হবে। এবং পৃথিবী আমাদেরকে লিখেছেন যে আমি বগুড়া থেকে শুনছি। শান্ত ছেলে আমাদের সঙ্গে আছেন, শান্ত খন্দকার আমাদের সঙ্গে আছেন এবং ভাই ভালো লাগছে। শুভ আচার্য শোভন লিখেছেন খুব ভালো লাগছে। এমডি মেহেদি হাসান সানি আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও নিশান ইসলাম রাহাত, সাইফুল ইসলাম সোহেল, আহমেদ জুবাইর প্লাবন আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে শেখ গিয়াসউদ্দিন আহমেদ কাউসার আছেন। আমাদের সঙ্গে আছেন খবির কাঙাল খবির আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও রকিবুল হাসান আছেন আমাদের সঙ্গে। নাজমুল হুসাইন ইভান সিলেট থেকে। ইএফ প্রত্যয় আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন আশরাফুল মাহমুদ অ্যাশ, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি তাওসিফ খান ইমরান এবং এছাড়া আমাদের সঙ্গে আছেন এফ জে তাহিদুল ইসলাম, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আর এইচ রুহুল রনি, মাহমুদুল খান, শুভ মনি, শুভ কিরণ রাজ, এছাড়াও আরো অনেকে আমাদের সঙ্গে। রেডিও ফুর্তির পেজে এই মুহূর্তে হচ্ছে ইমন আছেন এবং তিনি বলছেন যে রিয়েল স্টোরি তার হার্টকে টাচ করে যায় সবসময়। আবু আল সাইম লিখেছেন যে মাই ফেভারিট শো। জসিম উদ্দিন সৈকত আমাদের লিখেছেন রুমে একা আছি, লাইট বন্ধ করা। স্বপ্নের রাজকুমারী আছেন আমাদের সঙ্গে এবং আমাদেরকে বলছেন যে আমি ভূতকে ভয় পাই না, ভয় পাই ভূত এফএমকে। ওকে, নুসরাত মিম আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন ডিফারেন্ট নাইম, ইমেলটা খুব সুন্দর ছিল। রাফি আহমেদ আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন জাহিদুল ইসলাম, এছাড়া আমাদের সঙ্গে আছেন রাব্বি ইসলাম রাজু, অভ্র মিথুন, আরিফুল ইসলাম খান, আব্দুর রাজ্জাক, মারুফ আহমেদ মারুফ, এমডি শাখাওয়াত হুসাইন আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এইচ কে আসিফ এবং আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি যে আমাদের সঙ্গে আছেন সম্রাট শাকিল খান। এছাড়াও এমডি মাহমুদুল হাসান প্রামাণিক অ্যাপের ছবি আপলোড করেছেন, অ্যাপ দিয়ে শুনছেন তিনি। আমাদের সঙ্গে আছেন সাগর হাসদা, এছাড়া আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি ফারহান শান্ত আচার্য এখানেও আছেন এবং টিউলিপ ফ্লাওয়ার বি আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন ও দেখতে পাচ্ছি সুজাউল, এছাড়াও ডিএম শরণ সহ আরো অনেকে। চলে ভাই আমরা সামনের মসজিদে পড়ি, বলে যে এখানেই পড়ি, এখানে তো পড়াই যাবে, এই মসজিদে তো পড়াই যাবে, আবার সামনে যাবো কেন কষ্ট করে, এত দূর হাঁটছে এখন আবার হাঁটবো। আচ্ছা, বলে না ভাইয়া এখানেই পড়ি, এখানেই আরাম করে পড়ে ফেলতে পারবো। বলে না আপনি সামনে একটা ভালো মসজিদ আছে ভাই, এখানে তো মানুষ কম হয়, জামাতে যত বেশি মানুষ হয় তত বেশি সব। তো সে
ওই ছেলেটার সাথে হাঁটা ধরে এবং মসজিদে গিয়ে নামাজ পড়ে মানে ওই হেরে যায় আর কি ছেলেটার কাছে। পরে ছেলেটা জিজ্ঞাসা করে, আচ্ছা আপনি তো আমাকে এই জায়গাতে নিয়ে আসলেন, তো আপনি এত ইতস্তত বোধ করছিলেন কেন আমাকে কথাগুলো বলার? এই আজানের সাউন্ড একদম অস্পষ্ট, আজান আপনি প্রপারলি শুনবেন না, এরকম আজান। আচ্ছা, বলে আমি খুব অবাক হয়ে যে আজানের সাউন্ডটা স্পষ্ট না। তো আমি ভাবলাম যে আমি তো অত বেশি সূরা পারি না, আমি সূরা ইখলাস পড়া শুরু করি। তো সূরা ইখলাস পড়বার সাথে সাথে মসজিদ থেকে একটা মৌলভী বেরিয়ে আসে। আচ্ছা, অনেক লম্বা একজন মৌলভী, অনেক বড় দাড়ি, কোমর ছাড়িয়ে যায় এরকম লম্বা একজন দাড়িওয়ালা একটা মৌলভী এসে বলে যে ফজরের ওয়াক্ত হয়ে গেছে, নামাজ পড়তে আসো। আমি খুব অবাক হয়ে যাই। আমি বললাম, চাচা ফজরের ওয়াক্ত কিভাবে হয়, এখন তো 12টা বাজে। বলে যে ফজরের ওয়াক্ত হয়ে গেছে, নামাজ পড়তে আসো।